স্বাগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ভোট যোগে। সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আসছে জাতীয় নির্বাচন, বাকি মাত্র ৫ মাস। কেমন হবে সেই নির্বাচন, সে নিয়ে নানা কথা আছে। আপাতত সে আলোচনায় যাচ্ছি না। আমরা এখন কথা বলবো নির্বাচনে যারা আগ্রহী তাদের নিয়ে। সেখানে আমরা দেখব প্রত্যেক আসনে বর্তমান সংসদ সদস্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তার কতটুকু পূরণ করেছেন, কে কোন দলে মনোনয়ন পেতে যাচ্ছেন বা পেতে পারেন, কার জেতার সম্ভাবনা কতটুকু। অনুষ্ঠান প্রচারের সময় এলাকায় আমাদের রিপোর্টার তো থাকছেন, পাশাপাশি আমরা যুক্ত থাকছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। ফেসবুক, ইউটিউবে আমাদের লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে আপনারা যুক্ত হয়ে মতামত জানাতে পারেন, প্রশ্ন করতে পারেন আমাদের অতিথিদেরকে। অনুষ্ঠান চলতে চলতে আমরা আপনাদের সেই মতামতগুলো এবং প্রশ্নগুলো অতিথিদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। দর্শক, আমরা চলে যেতে চাই আজকের মূল বিষয়ে। আমাদের জন্য অতিথিরা অপেক্ষা করছেন, যুক্ত আছেন কক্সবাজার ৩ ও ৪ আসনের ভোটাররা, আছেন আমাদের রিপোর্টাররাও। তাদের কাছে যাওয়ার আগে জেনে নেই কক্সবাজার ৩ আসনের সার্বিক নির্বাচনী হালচাল। কক্সবাজার ৩ রামু এবং সদর উপজেলা নিয়ে এই আসনে ঝিনুক রেল স্টেশন কিংবা আগুনে পোড়া বৌদ্ধপল্লী পুনর্বাসনের মতো নান্দনিক প্রকল্পগুলো জয়ের নিশ্চয়তা দিতে পারছে না আওয়ামী লীগকে। ভোটাররা বলছেন বর্তমান সংসদ সদস্যের পারিবারিক দ্বন্দ্ব এবং দলে একাধিক আগ্রহী প্রার্থী ভোগাবে সরকারি দলকে। এদিকে কঠোর অন্তর্দ্বন্দ্বের কারণে বিএনপিও খুব স্বস্তিতে নেই। ভোটাররা আরও জানান তাদের কাছে রাজনৈতিক প্রার্থীর চেয়ে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যোগ্য প্রার্থী বেশি জরুরি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত পাহাড় অরণ্যে ঘেরা কক্সবাজার দেশের সিংহভাগ পর্যটন রাজস্বের যোগানদার। আওয়ামী সরকারের আমলে তৈরি মেরিন ড্রাইভ বাড়িয়েছে কক্সবাজারের পর্যটন সম্ভাবনা। তৈরি হচ্ছে ঝিনুকের আদলে আইকনিক রেল স্টেশন। আন্তর্জাতিক হচ্ছে কক্সবাজার বিমানবন্দর। হয়েছে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও ক্রিকেট কমপ্লেক্স। জলবায়ু উদ্বাস্তুদের জন্য হয়েছে দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প। কিন্তু সমুদ্রের ভাঙন এখানে বড় বিপদ। সুগন্ধা বিচের কাছে চা দোকান দিয়েছে আকাশ। জীবনের প্রথম ভোট তিনি দিতে চান পর্যটনের উন্নয়ন করবে এমন এমপিকেই। আমরা যদি কক্সবাজারের পর্যটকদেরকে সুযোগ সুবিধা সব ধরনের ফ্যাসিলিটি না দিই তাহলে আমরা পর্যটক শূন্য হয়ে যাবে। এবারের নির্বাচনে নতুন যুক্ত ঈদগাঁও উপজেলা অবশ্য উন্নয়নে খানিকটা পিছিয়ে। তবে ঐতিহ্যবাহী রামু উপজেলায় নেওয়া হয়েছে সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, বিকেএসপি সহ বড় সব প্রকল্প। অবশ্য রামুর বৌদ্ধ মন্দিরে হামলা স্মৃতি প্রভাবিত করে সংখ্যালঘু ভোটারদের। আবার মিয়ানমার সীমান্ত থেকে গরু, অস্ত্র আর মাদক পাচারের রুট হয়ে উঠেছে রামু নাইখাংছড়ি সংযোগ সড়ক। সমস্যা বলতে রাতে গরু লয়ে অনেক ডাকাতি হচ্ছে। ইয়াবা ব্যবসায়ী, তারপরে আইস, তারপরে গরু পাচারকারী, এদেরকে যে শক্ত হাতে দমন করতে পারবে তাদেরকে আমরা ভোট দেবো আগামী নির্বাচনে। তামাক আর সোনালী ধানের হাসি ভরা মাঠ রামুর কচ্ছপিয়া জুড়ে। কিন্তু পরিবেশ বিপর্যয় আর সেচের পানি টানায় শুষ্ক মৌসুমে আশেপাশের নদী হয়ে উঠছে ধুধু বালুচর। এইরকম সময় আর দেখি নাই। আর ঈদগড়ের পাহাড়ে সন্ধ্যা নামে ডাকাতি আর অপহরণের আতঙ্ক নিয়ে আমার বাসায়ও বছর দিবার ডাকাতি করে। মেরিন ড্রাইভের পাশে রেজুখাল ব্রিজ হয়ে রামুর গোয়ালিয়া ঢালায় পর্যটনের নতুন স্পট মিনি বান্দরবন খ্যাত গোয়ালিয়া পার্ক। কিন্তু এই পথেই একদিকে চলছে বনায়ন, অন্যদিকে গণহারে কেটে ফেলা হচ্ছে পাহাড় গাছপালা। এখানে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ ওসমান সরোয়ার আলম চৌধুরীর ৩ সন্তান। মনোনয়ন দৌড়ে আছেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কৌকের চেয়ারম্যান লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান পৌর মেয়র মুজিবুর রহমান আর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী কানিস ফাতেমা আহমেদও। ২০১৪ নির্বাচনে ঋণ খেলাপির অভিযোগে মনোনয়ন হারানো কানিস ফাতেমার পরিবর্তে মনোনয়ন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় দুটোই পান বর্তমান এমপি সাইমুম সরোয়ার কমল। আর ২০১৮-তে জেতেন বিএনপির কাজলের বিপরীতে। কিন্তু কয়েকটি উপজেলার দলীয় নেতাকর্মীদের বিরোধী অবস্থান নেয়া, পারিবারিক দ্বন্দ্ব, রামুর হামলা, হলমার্ক ও দুর্নীতির মতো নানা অভিযোগের তীর তার দিকে। জেলা পরিষদের নির্বাচনের মধ্যে ওনার ব্যক্তিগত প্রায় ২ কোটি টাকা মতো খরচ করে আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদায় আমাকে পরাজিত করেছে। পারিবারিকভাবে আগলতিয়া চৌটা নেত্রী পর্যন্ত জানে। অভিযোগ আছে নৌকার বাকি মনোনয়ন প্রার্থীদেরও। যেটা টেকনিক্যাল মেকানিজম ওটা করতে হবে। তো অনেকে তো কট্টরপন্থী আছে, মারামারি
কর্মী লাগিয়ে দেয়। উন্নয়ন তো করেছেন নেত্রী। ওনার সাথে পারিবারিক বিরোধ আছে, ওনার সাথে যেমন পৌর আওয়ামী লীগের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, সদর উপজেলা আওয়ামী লীগের সাথে ওনার কোনো সম্পর্ক নাই, রামু উপজেলা আওয়ামী লীগের সাথে ওনার কোনো সম্পর্ক নেই। ওনার তো সব জায়গায় বিরোধ। সংসদ সাহেব তো এই ঈদগাহ উপজেলার বিরোধিতা করেছেন। অবশ্য 2018-তে শরিক জাতীয় পার্টির প্রার্থীকে আসন ছেড়ে দেওয়ার খবরেই কমল সমর্থকরা রাস্তায় রাস্তায় কলাগাছ লাগিয়ে প্রতিবাদ করেন, মনোনয়ন ছিনিয়ে আনে। আমি কোনো পরিবারের শক্তি নিয়ে আমি রাজনীতিতে আসিনি। নৌকা যখন পেয়ে যায় তখন জনতায় কিন্তু তাদের মুখ বন্ধ করে রাখে। সবকিছু মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন, কিন্তু এমপির 20 ভাগ অবদান। 91 থেকে 2008 পর্যন্ত টানা 4 বার জয় পেয়েছে বিএনপি। তাদের সাবেক এমপি লুৎফর রহমান কাজল মনোনয়ন দৌড়ে এগিয়ে থাকলেও খানিকটা দ্বন্দ্ব আছে সালাউদ্দিন আহমেদের সাথে। যদি আছে দুইটা, যদি বিএনপি নমিনেশন দেয় আর যদি নিরপেক্ষ ভোট হয় তাহলে ইনশাল্লাহ অবশ্যই জিতবো। যখন মনোনয়ন দেয় প্রথমে একটু ঝামেলা করে, পরে সবাই এক হয়ে যায়। তত্ত্বাবধায়ক সরকার না হলে, নিরপেক্ষ সরকার না হলে 2018 সালে যে ফলাফল হয়েছে একই ফলাফল হবে। এখনও এ আসনে কোনো প্রার্থী দেয়নি জামায়াত। জাতীয় পার্টি ও অন্যান্য দলের প্রার্থীরা থাকবে কিনা তা এখনও জানা যায়নি। কক্সবাজারের এই আসনটিকে বলা হয় ভিআইপি আসন। আওয়ামী লীগ এই উন্নয়নের ধারাকে ধরে রাখতে চাইবে শক্তিশালী একজন প্রার্থী এবং বিভাজন দূর করা। আর বিএনপি সহ অন্যান্য দলের পক্ষ থেকে লক্ষ্য থাকবে তাদের দলের বহুদিন ক্ষমতার বাইরে থাকা নেতাকর্মীদের একত্রিত করে এই নির্বাচনে অংশ নেওয়া। সব মিলিয়ে নির্বাচনে কে জেতে তা জানা যাবে হয়তো পরে, তবে মনোনয়ন দৌড় চলছে বেশ জোরে সোরে। নাদিয়া শারমিন, 71, কক্সবাজার। কক্সবাজার 3 আসনের ভোটের আরও কিছু তথ্য উপাত্ত এবং আগের ফলাফলগুলো একটু জেনে নেই। কারা এবার মনোনয়ন প্রত্যাশী যদি একটু দেখি। সাইমুম সরোয়ার কমল, তিনি বর্তমান সংসদ সদস্য। 3 নির্বাচনে 2 বার তিনি জিতেছেন নৌকা প্রতীক নিয়ে। তিনি MSS ডিগ্রি আছে তার, শিক্ষাগত যোগ্যতা। আমরা যদি পরের প্রার্থী একটু দেখি, মুজিবুর রহমান, BBA তার শিক্ষাগত যোগ্যতা, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের, তিনি নতুন প্রার্থী। নজিবুল ইসলাম, শিক্ষাগত যোগ্যতা SSC, সভাপতি পৌর আওয়ামী লীগ, তিনিও এবার নমিনেশন চাইছেন নতুন প্রার্থী হিসেবে। লুৎফর রহমান কাজল, তার শিক্ষাগত যোগ্যতার তথ্য নেই, তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন, এই আসনে বিএনপির পক্ষে নির্বাচন করেছিলেন, তিনি মৎস্য বিষয়ক সম্পাদক বিএনপির। এবার আমরা জেনে নেব কক্সবাজার 3 আসনে কোন ফ্যাক্টরগুলো আসলে ভোটের মাঠে এবার কাজ করতে পারে। আমরা যদি দেখি আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল আছে, আমরা নাদিয়া শারমিনের রিপোর্টে দেখছিলাম। সরকারের বৃহৎ উন্নয়ন প্রকল্প, এটা একটা ভোটের ফ্যাক্টর আছে, বড় বড় প্রকল্প হয়েছে এখানে। রামুর বৌদ্ধপল্লীতে আগুনের স্মৃতি এখনও আছে, সেটা একটা ভোটের ফ্যাক্টর হতে পারে। বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং জামায়াতের ভোট, এখানে বিএনপির সঙ্গে যাবে নাকি জামাত আলাদা নির্বাচন করবে, সেটাও একটা ফলাফল। আমরা যদি আগের ফলাফলগুলো একটু দেখি। লুৎফর রহমান কাজল 2008 সালে বিএনপির ধানের শীষ নিয়ে তিনি জিতেছিলেন, 1,26,478 ভোট পেয়েছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাইমুম সরোয়ার কমল, আওয়ামী লীগের, 86,536 ভোট পেয়েছিলেন। 2014 সালে সাইমুম সরোয়ার কমল, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এখানে জয়ী হয়েছিলেন, বিএনপি সে সময় নির্বাচনে আসেনি, নৌকা প্রতীক নিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিলেন। 2018 সালে সাইমুম সরোয়ার কমলের বিপরীতে লুৎফর রহমান কাজল নির্বাচন করেছিলেন বিএনপির হয়ে। সাইমুম সরোয়ার কমল পেয়েছিলেন 2,30,091 এবং লুৎফর রহমান কাজল পেয়েছিলেন 11,789 ভোট। আমরা যদি একটু বিশ্লেষণটা দেখি, সর্বশেষ নির্বাচনের প্রদত্ত ভোটের 66.3% পেয়েছিলেন সাইমুম সরোয়ার কমল এবং 34% পেয়েছিলেন লুৎফর রহমান কাজল এবং বাকি 30% ভোট অন্যান্য। এই মুহূর্তে কক্সবাজার 3 আসনের ভোটারদের কাছে আসলে প্রতিক্রিয়া জানবো, তাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও আমরা একটু নেব। আছেন, এলাকায় আছেন সহকর্মী কামরুল ইসলাম মিন্টু, মিন্টু আমাদের সঙ্গে যুক্ত থাকছেন। সঙ্গে মিন্টু, আমি একটু মিন্টুকে দেখতে চাই। মিন্টু, আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের সঙ্গে যুক্ত হবেন সাইমুম সরোয়ার কমল, সঙ্গে আমাদের সঙ্গে আরও অতিথিরা থাকছেন, নাজনীন সরোয়ার কাবেরী থাকছেন এবং নজিবুল ইসলাম থাকছেন।
আমি একটু আশা করব যে আপনার আশেপাশে যারা আছেন ভোটার তাদের সাথে একটু কথা বলে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, মন্তব্য থাকলে সেগুলো আমরা শুনবো। সঙ্গে প্রশ্নগুলো আমরা একটু অতিথিদের কাছ থেকে একটু উত্তরগুলো যদি নিতে পারি সেটা ভালো হবে। ফিরছি একটা বিরতির পরে আপনার কাছে, আপনি নিশ্চয়ই এর মধ্যে তৈরি থাকবেন। প্রিয় দর্শক, আপনারা এই অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবে লাইভ স্ট্রিমিং দেখছেন, সেখানে প্রশ্ন করতে পারেন। আপনাদের সেই প্রশ্নগুলো আমরা আসলে অতিথিদের সামনে তুলে ধরতে চাই। মন্তব্য থাকলে সে মন্তব্যটাও আমরা একটু পড়তে চাই। সেখানে চলছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ৭১-এর বিশেষ আয়োজন ভোটযোগ। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আরেকবার। ফিরে এলাম বিরতির পর। আপনারা আছেন ৭১-এ, চলছে ভোটযোগ। আমরা সহকর্মী কামরুল ইসলাম মিন্টুকে যুক্ত করে নিয়েছিলাম বিরতির আগেই। অতিথিরাও আমাদের সঙ্গে আছেন। মিন্টু, শুরুতে আপনার কাছে একটু জানি যে কক্সবাজারে বিএনপি এবং জামায়াত ইসলামীর যারা সম্ভাব্য প্রার্থী, এমনকি তাদের দলীয় কোনো তৎপরতা আছে কিনা, সঙ্গে আপনার পাশে যদি ভোটাররা কেউ থাকেন তাদের কোনো প্রশ্ন বা মন্তব্য সেটাও একটু নিয়ে নিতে চাই, খুব ছোট করে, অল্প সময়। সব আনন্দ, সব উৎসব হচ্ছে যে আওয়ামী লীগে, আর বিএনপি তারা আন্দোলন করছে, অধিকারের কথা বলছে এবং সেই আন্দোলনটা করছে, আর জামাত নীরব আছে। তবে যদিও বা আসনে ইতিমধ্যে কক্সবাজার আসনে প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে জামায়াত। কক্সবাজারে অনেক উন্নয়ন হয়েছে, কিন্তু অনেক অসঙ্গতিও আছে। সে অসঙ্গতির জায়গায় যেহেতু অতিথিরা আছেন, বলছেন সাইমন সরোয়ার কমল আছে, পাশাপাশি হচ্ছে নজিবুল ইসলাম আছেন সম্ভাব্য প্রার্থী আওয়ামী লীগ থেকে, তাদের কাছে কি প্রশ্ন আছে? আপনি কার কাছে প্রশ্ন করবেন? দুইজন প্রার্থী আছেন, নজিবুল ইসলাম এবং বর্তমান এমপি কমল। বর্তমান সাংসদ সাইমন সরোয়ার কমল মহোদয়ের প্রতি একটা প্রশ্ন রাখতে চাই যে বর্তমান কক্সবাজারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রতিদিন এক জায়গায় না এক জায়গায় চিন্তায় খুন, এগুলো তো কক্সবাজারবাসী ইতিমধ্যে বিরক্ত হয়ে গেছে। আজকে আমি প্রশ্ন রাখতে চাই যে কক্সবাজার যে প্রতিরোধ, যে সামাজিক অবক্ষয়, এই যে আইন শৃঙ্খলা অবনতির বিরুদ্ধে নেতৃত্বের যে একটা প্রতিবাদ থাকবে, এই প্রতিবাদটা আমরা আসলে লক্ষ্য করছি না। মানে যে আইন শৃঙ্খলা অবনতির কারণে যে নেতৃত্বের কাছে যে আওয়াজটা উঠাও দরকার সেটা উঠছে না। আর নজিবুল ইসলাম এবং হচ্ছে সাইমন সরোয়ার কমল আছে, আপনার প্রশ্ন কার কাছে? আমার প্রশ্ন হচ্ছে নজিব ভাইয়ের কাছে। বর্তমান এমপি তো আছেন, আপনি কেন নিজেকে প্রার্থী ঘোষণা করতে যাচ্ছেন এবং নিজেকে কি যোগ্য মনে করছেন সেটা আমরা জানতে চাই। আচ্ছা, নজিবুল ইসলামের কাছে প্রশ্ন একজনের হচ্ছে যে তিনি কেন বর্তমান এমপি থাকতে নিজেকে যোগ্য মনে করছেন। প্রশ্নগুলো আপনি শুনছিলেন মাহবুব। জি, আমরা নজিবুল ইসলামের প্রশ্নটা দিয়েই শুরু করি। নজিবুল ইসলাম, আপনি নিশ্চয়ই দর্শকের প্রশ্নটা শুনেছেন। তিনি বলছিলেন যে কমল থাকার পরেও আপনি কেন নিজেকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করছেন? ধন্যবাদ। আসলে আমরা যারা রাজনীতি করি, আমাদের মধ্যে একটা রাজনৈতিক একটা প্রতিযোগিতা থাকে। সেটি হচ্ছে যখন আমরা কোনো আওয়ামী লীগের মনোনয়ন জন্য আহ্বান করা হয় দল থেকে, তখন আমাদের বিভিন্ন যারা নিজেকে সেই দলের পক্ষ হয়ে সেই পদে প্রার্থী হতে চান, তারা সেখানে মনোনয়নের জন্য আবেদন করেন। যেহেতু এখানে আমাদের এই বর্তমান সংসদ আমাদের কমল ভাই, সাইমন সরোয়ার কমল, উনি 3 বার আওয়ামী লীগের পক্ষ হয়ে এই আসনে নির্বাচন করেছেন। উনি 2 বার জয়ী হয়েছে এবং 1 বার পরাজিত হয়েছে। তো আমরা মনে করি কমল ভাই পরে আরো যে নতুন প্রজন্ম আমরা যারা এসেছি, আমরা সেই জায়গায় যদি কাজ করতে পারি তাহলে হয়তো আরো নতুন কিছু। আপনার উত্তর পরিষ্কার। সাইমন সরোয়ার কমল, আপনার কাছে একজন ভোটার এবং আপনার এলাকার ভোটার, তার প্রশ্ন ছিল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি ঠিক করতে পারেননি, কোথাও না কোথাও প্রতিদিনই কোনো না কোনো অঘটন ঘটতে থাকে। একই সঙ্গে আমি যদি একটু যুক্ত করে দেই, গণমাধ্যম বলছে যে আপনার দলের ভেতরে কোন্দল আছে, আপনার দলের বেশিরভাগ তৃণমূলের নেতাকর্মী আপনার সঙ্গে নেই, এমনকি আপনার পরিবারের ভেতরের লোকও আপনার সঙ্গে নেই। কি উত্তর দেবেন? ধন্যবাদ।
তাদের সাথে যারা সম্পর্ক নাই বলেছে মূলত তারা সবাই কিন্তু মনোনয়ন প্রত্যাশী। এখানে আমাকে দেখতে হবে আমার এলাকার প্রায় 5 লক্ষ ভোটার, রিক্সাওয়ালা, দোকানদার, সিএনজি, টমটম চালক, গাড়ির ড্রাইভার, পেশাজীবী সংগঠন, বিভিন্ন মানুষ কিন্তু আমার সাথে দ্বন্দ্বে নেই। যে 4-5 জন বারবার দ্বন্দ্বের কথা বলেছে তারা সকলেই কিন্তু মনোনয়ন প্রত্যাশী। অবাকের বিষয়, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা বলছেন আপনার ভোটাররা। আইন শৃঙ্খলা দেখবার দায়িত্ব আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছে, সবকিছু আছে। তারপরও আমি কিন্তু জহির হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছিলাম এবং কক্সবাজার শহরে আমি কিন্তু ভূমিদস্যুদের বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছিলাম এবং আমার রেকর্ডটা আজ থেকে প্রায় 3 মাস আগের নিয়ে আজকে যেটা কথা আসছে। এর পরবর্তীতে পৌরসভা নির্বাচনে এই যে ভূমিদস্যুতার বিরুদ্ধে কিন্তু সবকিছু মানুষ কিন্তু সেখানে অবস্থান নিয়েছে এবং মানুষ দেখেছে। গণমাধ্যম বলছে যে 1 বছরে জেলায় বিপক্ষে আমার এই অবস্থান ছিল সুস্পষ্ট। গণমাধ্যম বলছে যে 1 বছরে কক্সবাজার জেলায় 4 থেকে 5 জন আওয়ামী লীগ নেতা খুন হয়েছেন এবং ভুক্তভোগীদের পক্ষে না দাঁড়িয়ে আপনি অনেক ক্ষেত্রে খুনিদের পক্ষ নিয়েছেন, এরকম অভিযোগ আপনার বিরুদ্ধে আছে। এটা বোধহয় আপনার তথ্যগত 71-এর মতো চ্যানেল যদি এই ধরনের প্রশ্ন করে তাহলে কক্সবাজারের মানুষ অবাক হয়ে যাবে। আমি গণমাধ্যম থেকে প্রশ্নটা তুলেছি, আপনি উত্তর দিতে পারেন। জহির হত্যাকাণ্ডের একমাত্র প্রতিবাদকারী এবং তাকে সেই রক্তাক্ত অবস্থায় চট্টগ্রামে হাসপাতালে আমি নিয়ে এসেছিলাম এবং একমাত্র প্রতিবাদকারী আমি। আমাদের ওখানে ছাত্রনেতা সেই সময় মোনাফকে গুলি করে হত্যা করা হয়েছিল, কেউ প্রতিবাদ করেনি, একমাত্র আমি সেখানে ছিলাম। এবং যে ফয়সাল হত্যাকাণ্ড, ফয়সাল তো সে আমার সহকারী ছিল, ফয়সাল হত্যাকাণ্ডের বিষয়ে কিন্তু আমার সহকারীকে হত্যা করা হলো। অবাকের বিষয়, কেউ যায়নি সেখানে, আমাকে যেতে হলো। কেন গেল না কেউ? মানে আমার প্রশ্নটা হচ্ছে কেন গেল না কেউ? আওয়ামী লীগের ভিতরে কি তাহলে কোনো বিভাজন আছে? না, বিভাজনের ক্ষেত্রে না, কেউ যায়নি ভয়ে, হত্যাকারীরা হয়তো তাকে আক্রান্ত করতে পারে। কেউ যায়নি মনে করেছে কি দেখা যাক, আমরা দেখি কারা কারা হত্যা করেছে, এর পরবর্তীতে আমরা ব্যবস্থা নেব, সময় ক্ষেপণ করেছে। আমার মনে হয় এই প্রশ্নটা বোধহয় আমার পক্ষে আমারই ছিল। জি, নাজনীন সরওয়ার কাবেরী, আমরা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থার কথা জানছিলাম এবং সরওয়ার কমল তিনি বলছিলেন, বর্তমান সংসদ সদস্য সরওয়ার কমল আপনার আপন ভাই, তার কি দুর্বলতা চোখে পড়লো যে আপনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই দ্বন্দ্বের আসলে কারণটা কি? এটা কি রাজনৈতিক দ্বন্দ্ব নাকি পারিবারিক? ধন্যবাদ 71 টিভি। বেসিক কাজগুলোর উপর মূলত আমাদের সংসদ সদস্যরা এবং রাজনীতিবিদরা তথা প্রার্থীরা কখনো কাজ করেনি। যেমন এখানে মানব পাচার হয়, ভূমিদস্যুতা হয়, হত্যা হয়। আমি বরাবরই বহু বছর ধরে এই কাজগুলোর উপর জোর দিচ্ছি। আপনি যদি রিপোর্ট করেন কক্সবাজারের প্রতিটি হত্যার, অনেকগুলো হত্যার বিচারের ব্যাপারে আমি যথাযথ ব্যবস্থা নিয়েছি। আমি এই যে উখিয়া, টেকনাফ সহ রামুতে যেসব ভূমিদস্যুতা হয় সবকিছুই কিন্তু এই জেলার প্রতিটা কনস্টিটিউশনে কিন্তু আমার যাতায়াত। এবং আপনি সংসদ সদস্যের কথা বলতে চেয়েছেন, আমি তার সাথে কোনো বিরোধ আছে কিনা, মূলত ব্যক্তিগত কোনো বিরোধ নেই, আদর্শিক বিরোধ তো রয়েই গেছে। কারণ যখন মাননীয় প্রধানমন্ত্রী তাকে বিশ্বাস করেছে, এত বড় একটি ক্ষমতা দিয়েছে, আমি মনে করি কক্সবাজার জেলায় এই শহরে যতগুলো হত্যা হচ্ছে প্রতিদিন তার দায়ভার একজন সংসদ সদস্যেরও বর্তায়। এবং আমি এসব হত্যা, অনেকগুলো ভূমিদস্যুতা হচ্ছে, কখনো কখনো আমাদের নেতারা যারা মনোনয়ন চাচ্ছে, আমি প্রতিজনকে বলবো এই যে ভূমিদস্যুতার বিরুদ্ধে তারা কি কখনো গিয়েছিল? আমি ঘর দখল অপসারণ করি, জমি দখল। আচ্ছা, একটু বোধহয় ডিসকানেক্টেড হয়েছে। সংসদ সদস্যরা অনেক সময় ভূমিদস্যুর পক্ষে গিয়ে অবস্থান নিয়েছে, হত্যাকারীর পক্ষে অবস্থান নিয়েছে, সেখানেই মূলত আমার সাথে বিরোধ, রাজনৈতিক বিরোধ। আপনি যে অভিযোগের কথা বলছিলেন, যে প্রশ্নটা আমি করেছি, সে প্রশ্ন কিন্তু আপনার দলের ভেতর থেকেই আসছে, কি উত্তর দেবেন? আপনি তো পক্ষে দাঁড়াননি বলছেন। নাজনীন কাবেরী, হত্যাকারীর পক্ষে আমি অবস্থান নিয়েছিলাম, এটা তো জানানো হয়নি। মুজিব কোড পড়া সহজ, কিন্তু বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করা অনেক কঠিন।
আমি প্রতিজন প্রার্থী যারা মনোনয়ন চাচ্ছেন আমি সবাইকে টার্গেট করে এই কথাটি বলতে চাচ্ছি যে আমাদের কক্সবাজার অসংখ্য মানব পাচার হচ্ছে, কখনো কাজ করা হয় না। ইয়াবা ব্যবসার বিরুদ্ধে কোনো যারা মনোনয়ন চাচ্ছেন কেউ কেন কথা বলছে না, এর কারণ আমরা জানতে চাচ্ছি। আমরা কি আসলে এই 15ই আগস্টে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাশীল? আমরা কি আসলে সরোয়ার কমল উত্তর দেবেন? আমার কথা হচ্ছে, আমি যে হত্যাকারীর পক্ষে অবস্থান নিলাম, কোন হত্যাকারীর পক্ষে অবস্থান নিলাম সেটা কিন্তু বলা হয়নি। এবং আমার জানা মতে আমার এলাকায় আমি যদি সংসদ সদস্য না হতাম, অতীতেও এমপিরা ছিল, তারা কিন্তু বিদেশে গিয়ে বসে থাকতো, ঢাকা গিয়ে বসে থাকতো। আমি 18 ঘন্টা পরিশ্রম করি, রাত 2টার সময় ডাকাত আসছে খবর পেয়ে, টেলিফোন পেয়ে পুলিশের আগে আমি এলাকায় গিয়ে পৌঁছাই। সুনির্দিষ্ট কোনো অভিযোগ কিন্তু বলা হচ্ছে না। কিন্তু জমি দখল, এবং আমরা কিন্তু জমি দখলের বিপক্ষে। কক্সবাজার শহরে কিন্তু এতগুলো জমি দখল হলো, কেউ কিন্তু সেখানে কিন্তু যায়নি। আমি কিন্তু সেখানে একমাত্র কিন্তু প্রতিবাদ করেছিলাম, এবং আমি যদি না থাকতাম সেখানে কিন্তু কক্সবাজারে স্পেসিফিক আমি যদি একটু সরোয়ার কাবেরী, আপনি কোনো প্রশ্ন করতে চেয়েছিলেন? শুনেন, প্রতিদিন হত্যা হচ্ছে, স্পেসিফিক কোনো হত্যা নয়। এই হত্যাকারীরা আমাদের জনপদের মানুষ এবং ভূমিদস্যুরা আমাদের জনপদের মানুষ। মানব পাচারকারীদেরকে সবাই চিনে, কিন্তু আমাদের যারা মনোনয়ন চাচ্ছেন তারা শুধু সাধু সেজে সেজে বঙ্গবন্ধুর মুজিব কোট পরে কেন বঙ্গবন্ধুর আদর্শের সেই নৌকা ছিনতাই করতে চায় আমার প্রশ্ন। এবং আমি মনোনয়ন চাচ্ছি আমার আদর্শিক বিবেক থেকে, আমার কর্মকাণ্ড থেকে। দীর্ঘদিন এসব কাজে সাধারণ অসহায় মানুষের পক্ষে ছিলাম বলেই মনোনয়ন আমার জন্য দাবি। নজিবুল ইসলাম, আপনি এখানে মানে দলের ভেতরে আসলে আমরা প্রকাশ্যে যেমন দেখছি যে তার পরিবারের মধ্যেই এই মানে পরিবারের লোকজনদেরকেই তিনি এক করতে পারেননি। দলের অবস্থা আসলে কি? দলের কি সবাই আপনারা একসঙ্গে, যদি আপনি নমিনেশন পান বা কমল নমিনেশন পান, তাহলে আপনারা একজনের পক্ষেই কি কাজ করবেন? ধন্যবাদ। আমি যেটি মনে করি, আমাদের বর্তমান সংসদ সদস্য উনি আমাদের দুইবারেরই উনি নির্বাচিত সংসদ সদস্য, কিন্তু ওনার যে এখানে ওনার যে কর্মকাণ্ডগুলো আমাদের দলীয় বিভিন্ন ইউনিটের প্রধানদেরকে এবং আমাদের ইউনিটগুলোকে নিয়ে করার কথা, উনি কিন্তু এই দীর্ঘ 10 বছর আমাদের সাথে সেই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে উনি সম্পৃক্ত ছিল না। শুধু আমরা নয়, তৃণমূলের যে ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে যারা আছে ওনাদের কাছেও ওনাদের সাথেও ওনার কোনো যোগাযোগ নেই, অথবা ওনার যে কর্মকাণ্ড সেখানে উনি আমাদের কাউকে সম্পৃক্ত করে নেই। যার কারণে তৃণমূল পর্যায়ে এখন দলীয়ভাবে ওনাকে মনোনয়ন না দেওয়ার পক্ষেই আমরা শতভাগ সকলেই ঐক্যবদ্ধ আছি। এবং আমরা মনে করি আমরা যদি যারা দলের সাথে দীর্ঘদিন তৃণমূলে নেতা কর্মীদের সাথে কাজ করেছি, কারণ নির্বাচনটা তো দলের পক্ষে করবে দলের নেতা কর্মীরা, তাদেরকে যদি আমরা অনেক কমেন্ট পেয়েছি, পরিষ্কার হয়েছে আপনার উত্তর। জি, আমরা অনেক কমেন্ট পেয়েছি, সেখানে অনেকেই লিখছেন, মন্তব্য করছেন, এবং সাইমুম সরোয়ার কমলের পক্ষে মন্তব্য করছেন, তার বিকল্প নেই এমন কথা বলছেন, তার তুলনা নেই সেরকমও আছে। একজন লিখছেন, যেমন একজন লিখেছেন, কমল নিজের শিক্ষককে গলা ধাক্কা দিয়ে ওনার গায়ে হাত উঠিয়েছেন, অনেক মেরেছেন, এটার কি জবাব দেবেন? এরকম ঘটনা কি আছে সরোয়ার কমল? বিষয়টা কিন্তু একটা প্রথম আলো পত্রিকায় লেখা, অন্য কোনো পত্রিকায় আসেনি। দ্বিতীয়ত, তার সাথে আমার ওই শিক্ষকের সাথে আমার কথা হয়েছে, কিন্তু সেখানে কোনো গলা ধাক্কা, বডি টাচ হয়নি। এটা এই ধরনের কোনো ভিডিও ফুটেজ নেই। শতাধিক মানুষের সামনে এই ঘটনা ঘটেছিল। এবং শুনেন, আমাকে কাটবেন না দয়া করে, আপনারা যদি আমাকে কথা বলার সুযোগ না দেন তাহলে আমি এখানে থাকতে পারছি না। কথা যেহেতু এসেছে, তার দাদা ছিল পাকিস্তান বাহিনীর, ওই শিক্ষকের বাবা ছিল পাকিস্তান বাহিনীর দোসর। ওই শিক্ষক যেটা বলছে, সে আমার কোনো শিক্ষক ছিল না, এবং ওই শিক্ষক ব্যক্তিগতভাবে 3টি ধর্ষণের দায়ে 3টে স্কুল থেকে বহিষ্কার হয়েছিলেন, রেকর্ডেড। যদি এইটা আপনি তদন্ত করবেন, এটা যদি তদন্তে প্রমাণিত না হয় তাহলে আমি সংসদ সদস্য পদ আমি আর নির্বাচন করব না, রাজনীতিও করব না। এবং ওই শিক্ষক হচ্ছে জাতীয় পার্টির নেতা। এইরকম একজন ধর্ষককে আমি যখন দূর থেকে আমি বলছিলাম কথাটা, পত্রিকায়, প্রথম আলো পত্রিকায় এটা ছাপানো হয়েছিল, অন্য কোনো পত্রিকায় না,
যেখানে কোনো ভিডিও ফুটেজ নাই, যেখানে কোনো ক্যামেরার ছবি নাই, যেখানে কোনো সাক্ষীও পরবর্তীতে পাওয়া যায়নি। এইভাবে প্রথম আলো পত্রিকাটা বারবার আমাদেরকে, আমার বিরুদ্ধে, আমি বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী এমপি যদি পরিষ্কার হয়েছে নিশ্চয়ই। আপনার একজন ভোটার প্রশ্ন করেছিলেন এবং আপনি খুব পরিষ্কার করে তার উত্তর দিয়েছেন। নিশ্চয়ই তিনি বুঝেছেন এবং আপনি যেরকম বলেছেন যে এটার তদন্ত হওয়া দরকার, বা যদি তদন্ত হয় আপনি রাজনীতি, যদি সত্য হয় আপনি রাজনীতি করবেন না ইত্যাদি। নিশ্চয়ই আপনার ভোটাররা এটা অনেক ভালো জানেন বা জানবেন। অনেক ধন্যবাদ আপনাদের যুক্ত হবার জন্য। নাজনীন সরওয়ার কাবেরী, নজিবুল ইসলাম এবং সঙ্গে সাইমুম সরওয়ার কমল, আপনাকেও যুক্ত হবার জন্য ভোটযোগে। প্রিয় দর্শক, চলছে ভোটযোগ, ফিরছে একটা বিরতির পর। তখন আমরা কথা বলবো কক্সবাজার 4 আসনের ভোটার এবং ভোট প্রার্থীদের সঙ্গে। 71-এর সঙ্গেই থাকুন। রোহিঙ্গা প্রত্যাবাসন এবং মানব পাচারের অভিশাপ থেকে মুক্তি পাওয়াই এখন প্রধান দাবি উখিয়ার টেকনাফের বাসিন্দাদের। কক্সবাজার 4 নির্বাচনী এলাকার ভোটাররা জানান, খোদ জনপ্রতিনিধির বিরুদ্ধে যদি মাদক পাচারের তথ্য থাকায় তারা স্বাভাবিক উন্নয়ন থেকেও বঞ্চিত হয়েছেন। এরই মধ্যে সরকারি দলের একাধিক প্রার্থী নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন। বিএনপি ও জামায়াতের আলাদা প্রার্থী রয়েছে এখানে। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। প্রবালদ্বীপ, সেন্ট মার্টিন, সমুদ্র আর আকাশের নীল যেখানে মিলেমিশে একাকার। নাফনদ থেকে ঝাঁকে ঝাঁকে গাংচিল সঙ্গী হয় পর্যটকদের। তবে বর্ষা এলেই বন্ধ জাহাজ চলাচল। টেকনাফের শাহপুরের দ্বীপ আর মেরিন ড্রাইভের টেকনাফ অংশেও পর্যটন সম্ভাবনার হাতছানি। একপাশে নাফনদ, অন্যদিকে পাহাড়ের সারি। মৎস্য আহরণ, চিংড়ি, লবণ, ধান ও পান চাষ মানুষের পেশা। জীবনযাত্রার ব্যয় বেশি, দারিদ্র্যও বেশি। শহরের রাস্তাও আছে ভাঙা। অবশ্য উল্টো চিত্র উখিয়ায়। রোহিঙ্গা ক্যাম্প ঘিরে রাস্তাঘাটের ব্যাপক উন্নতি হয়েছে। ক্যাম্পে উপচে পড়ছে অনুদানও। তবে আরসা সহ মিয়ানমার কেন্দ্রিক 7টি প্রধান গোষ্ঠীর দ্বন্দ্ব সংঘাত ক্যাম্পের পরিবেশ অশান্ত করে। তারা এবং তাদের অবৈধ অস্ত্র নির্বাচনে প্রভাব ফেলতে পারে এমন আশঙ্কা আছে মানুষের মনে। শাহপুরের দ্বীপ রক্ষায় চলছে বেড়িবাঁধ নির্মাণের কাজ। সাবরাং ট্যুরিজম পার্ক অর্থনৈতিক অঞ্চল, জালিয়ার দ্বীপে নাফ ট্যুরিজম পার্ক নির্মাণের কাজও চলছে। তবে শাহাবুদ্দিনের মতো যারা এবার প্রথম ভোট দেবেন তারা চান পর্যটন ও অবকাঠামোর আরও উন্নতি। টুরিস্ট পুলিশের যে একটি আছে সেটা একটু নিশ্চিত করা গেলে মনে করি আমাদের টেকনাফের ট্যুরিজম আরও একটু উন্নত হবে। ইয়াবা সহ মাদক, অস্ত্র ও গরু পাচারের অভিশাপ থেকেও মুক্তি চান ভোটাররা। মনে করো ইয়াবা বন্ধ করলে আর একটা শান্তি করে তুলতে পারবো। ইয়াবা বললেই আলোচনায় আসে দুবারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির নাম। আমাদের একটি মাত্র কলঙ্ক, সেটা হলো ইয়াবা, ইয়াবা, ইয়াবা। প্রথমে বিএনপি, পরে জাতীয় পার্টির নেতা বাবা এজাহার কোম্পানি। তার পথ ধরে 96 নির্বাচনে আসেন বদি। সে বছর ফেব্রুয়ারির প্রথম নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেলেও জুনের নির্বাচনে পান। কিন্তু দলটির সিনিয়র নেতাদের হস্তক্ষেপে বাতিল হয় তা। ক্ষিপ্ত বদি যোগ দেন আওয়ামী লীগে। 2001-এর নির্বাচনে আওয়ামী মনোনয়নের অনেক চেষ্টা করেন কিন্তু পাননি। তবু বদি থাকেন আওয়ামী পক্ষে আর বাবা এজাহার মিয়া যান বিএনপি পক্ষে। 2008-এর নির্বাচনে আওয়ামী মনোনয়নে সংসদ সদস্য হন বদি। 14 সালে কক্সবাজারের বাকি 3 আসনের প্রার্থীরা বিনা ভোটে জিতলেও এখানে জাতীয় পার্টির প্রার্থীকে হারিয়ে জেতেন বদি। কিন্তু 2018-তে করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কক্সবাজারের ইয়াবা ব্যবসায়ীদের তালিকার শীর্ষে বদির নাম, তার স্বজনদের ইয়াবা ব্যবসার অভিযোগ, অভিযানে মৃত্যু ও আত্মসমর্পণের তথ্য আসে। সেই সাথে দুদকের মামলায় 3 বছরের কারাদণ্ড হওয়ায় 18-তে বদির বদলে মনোনয়ন পান তার স্ত্রী শাহিন আক্তার। জয়ীও হন। তবে অভিযোগ আছে এরপর তার বদলে বদি চালান এলাকার কাজ। তাই মনোনয়ন প্রার্থী এবং কক্সবাজার যুবলীগের এই সভাপতি সহ অনেকেই এবার বদিমুক্ত মনোনয়ন দেখতে চান। আমি যে ইয়াবার বিরুদ্ধে বা অস্ত্রের বিরুদ্ধে কথা বলবো, আমি যদি আবার এগুলোর সাথে নেপথ্যে আমার আত্মীয় স্বজন যদি এইসব ব্যবসার সাথে জড়িত থাকে তাহলে তো আমি এগুলো পারবো না। আব্দুর রহমান বদি সাজাপ্রাপ্ত এবং তার ওয়াইফ মাঠে নিষ্ক্রিয়। ইয়াবা বিরোধী একটা জনমত গড়ে তোলা এবং এই যে অবৈধ অস্ত্র, রোহিঙ্গা ইস্যুজ, এগুলো নিয়ে কাজ করার মতো মানুষ এখন আমি মনে করি এই আব্দুর রহমান বদি বা বৌদি আর হচ্ছে না। আমাদের 3,35,445 ভোটারের এই আসনের নির্বাচনী ইতিহাস অবশ্য বহুদিন ছিল বিএনপির পক্ষে। 4 বার নির্বাচিত কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও উখিয়ার বাসিন্দা শাহজাহান চৌধুরী এবারও মনোনয়ন প্রত্যাশী। তবে তার ভাই জামায়াতে শাহজালাল চৌধুরী প্রার্থী হলে ভোট ভাগ হতে পারে। বিএনপির এই সাবেক হুইপ অবশ্য হুমকি দিয়েই বলেন, বিএনপি এলে এবার নির্বাচন হবে কঠিন। বাধা দেবো আমরা,
রক্তাক্ত হবে, এটাই হবে যদি গভর্নমেন্ট সেটা বুঝতে না পারে প্রথম থেকে। প্রকৃতি ইলেকশন হইলে এখানে আওয়ামী লীগ 3 নম্বরে যাবে। মামলার জন্য, পুলিশের জন্য, বিডিআরের জন্য যদি ভয় করলে আর এখানে বাংলাদেশে থাকাও যাবে না। তবে হুমকি দেওয়ার অবস্থা আর নেই বলছেন স্থানীয় আওয়ামী মনোনয়ন প্রার্থীরা। প্রতিরোধ করবেন, সেটা প্রতিরোধ করার ক্ষমতা তো অ্যাকচুয়ালি তাদের নাই, সারা বাংলাদেশেও নাই, কক্সবাজার শহরেও নাই, উখিয়া টেকনাফেও পারবে না। এই আসনে আগেরবার জামানত হারানো জাতীয় পার্টি সহ 4টি দল এবারও প্রার্থী দেবে কিনা সেটি নিশ্চিত নয়। তবে মজার সংযোগ হলো নির্বাচনী ইতিহাসে এখন পর্যন্ত এই আসনে যারা জিতেছে সেই দলই গঠন করেছে সরকার। বাংলাদেশের সর্বদক্ষিণে শেষ স্থলসীমা এই টেকনাফেও এসে পৌঁছেছে ভোটের হাওয়া। কে প্রার্থী হবেন, কোন দল থেকে মনোনয়ন পাবেন কে, তা নিয়ে এরই মধ্যে চলছে জল্পনা কল্পনা। তবে প্রার্থী যেই হোক, এখানকার নির্বাচনে পর্যটনের পাশাপাশি মাদক, অস্ত্র এবং সীমান্ত চোরাচালান, পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প, এই সব কিছুই নিয়ামক হয়ে উঠবে। তাই এখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করাই প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে মনে করছেন স্থানীয়রা। নাদিয়া শারমিন, 71, টেকনাফ, কক্সবাজার। কক্সবাজার 4 আসনের আরও কিছু তথ্য উপাত্ত এই পর্যায়ে একটু দেখে নেই, বিগত ফলাফল সহ। কারা এবার নমিনেশন প্রত্যাশী তারা যদি জানি, শাহিন আক্তার, তিনি তার শিক্ষাগত যোগ্যতার তথ্য নেই, বর্তমান সংসদ সদস্য তিনি, এবং আব্দুর রহমান বদির স্ত্রী তিনি। নৌকা প্রতীক নিয়ে গতবার নির্বাচনে জিতেছিলেন। আব্দুর রহমান বদি তিনিও এবার নমিনেশন চাইবেন। শিক্ষাগত যোগ্যতা বিএ, তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি এবং 2 বারের সংসদ সদস্য। আওয়ামী লীগের পক্ষে মাহবুব মোর্শেদ, তিনি এবার নমিনেশন চাইছেন। তার শিক্ষাগত যোগ্যতা MBA, সাধারণ সম্পাদক টেকনাফ আওয়ামী লীগ, তিনি এবার নতুন প্রার্থী হিসেবে নমিনেশন চাইছেন। শাহজাহান চৌধুরী, তার শিক্ষাগত যোগ্যতা BA, জেলা বিএনপির সভাপতি তিনি, 4 বারের সংসদ সদস্য, তিনি বিএনপির পক্ষে নির্বাচন করতে নমিনেশন চাইছেন এবার ধানের শীষ প্রতীক নিয়ে। মোহাম্মদ আবদুল্লাহ LLB, তিনি অর্থ সম্পাদক জেলা বিএনপির, তিনি এবার নতুন প্রার্থী, ধানের শীষ নিয়ে তিনি নির্বাচন করতে চান। যে ফ্যাক্টরগুলো এই কক্সবাজার 4 আসনের ভোটে প্রভাব ফেলতে পারে একটু যদি সেগুলো দেখে নেই। রোহিঙ্গা সন্ত্রাসীদের প্রভাব, মাদক অস্ত্র ব্যবসা এবং পাচারকারীদের প্রভাব আছে। পর্যটনের অবকাঠামো উন্নতি এখানে একটা ফ্যাক্টর হতে পারে ভোটের। উপজেলাগুলোর উন্নয়নে পিছিয়ে পড়ার ক্ষোভ আছে উপজেলাগুলোর মধ্যে, এই কক্সবাজার 4 আসনের 2টি উপজেলার। আমরা যদি একটু রেজাল্টগুলো দেখি, 2008 সালে নির্বাচনে আব্দুর রহমান বদি, তিনি 1,03,626 ভোট পেয়ে জিতেছিলেন শাহজাহান চৌধুরীর বিপক্ষে। বিএনপির পক্ষে শাহজাহান চৌধুরী নির্বাচন করেছিলেন, 79,310 ভোট পেয়েছিলেন। 2014 সালে আব্দুর রহমান বদি, তিনি 1,05,489 ভোট পেয়েছিলেন। তাহা ইয়াহিয়া, তিনি লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির পক্ষ থেকে নির্বাচন করেছিলেন, 7,274 ভোট পেয়েছিলেন। 2018 সালের নির্বাচনে আব্দুর রহমান বদি নির্বাচন করতে না পারায় তার স্ত্রী শাহিন আক্তার, তিনি নির্বাচন করেছিলেন এখানে আওয়ামী লীগের পক্ষে, নৌকা প্রতীক নিয়ে 1,96,974 ভোট পেয়েছিলেন। শাহজাহান চৌধুরী বিএনপির পক্ষে 37,018 ভোট পেয়েছিলেন। আমরা সর্বশেষ ফলাফলের যদি একটু বিশ্লেষণ দেখি, 82 প্রদত্ত ভোটের 82.7% ভোট পেয়েছিলেন শাহিন আক্তার এবং 15% ভোট পেয়েছিলেন শাহজাহান চৌধুরী। আমরা মোটামুটি ফলাফলগুলো দেখে নিলাম। এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নেই ভোটযোগ বিরতির পরে ফিরে এসে আমরা এই আসনের অতিথিদের সঙ্গে কক্সবাজার 4-এর নির্বাচন নিয়ে একটু কথা বলতে চাই। আবারও ফিরে এলাম বিরতির পর, সঙ্গে আছি আমি মাহবুব হাসান। আপনারা দেখছেন 71 ভোটযোগ। কক্সবাজার 4 আসনের সার্বিক বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিচ্ছেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশর, জাতীয় পার্টি নেতা আবুল মঞ্জুর এবং বিএনপি নেতা মোহাম্মদ আবদুল্লাহ। আপনাদের 3 জনকে স্বাগত জানাচ্ছি ভোটযোগে। প্রথমে যদি একটু নুরুল বশর আপনার কাছে জিজ্ঞেস করি, আমরা প্রতিবেদনে দেখছিলাম মাদক রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন উখিয়া টেকনাফের মানুষ। এটাই এবারে নির্বাচনের প্রধান নিয়ামক হতে যাচ্ছে এরকম আমরা শুনছি। এ নিয়ে আপনি কি বলবেন? সাধারণ ভোটারদের এই দাবির সঙ্গে আপনার
দলের আসলে চিন্তা কি বা একাত্মতা কতটুকু? 71 টেলিভিশনকে আমি ফজল আওয়ামী লীগের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। একটু টেলিভিশনের ভলিউমটা যদি একটু কমিয়ে দেন বা বন্ধ করে দেন ভলিউমটা টেলিভিশনের। জি, দর্শক শ্রোতা যারা আছেন কলা কৌশলী সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। 2017 সালে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে জনসভায় মাদকের বিরুদ্ধে দৃঢ় টলারেন্স ঘোষণা করেছিলেন। আমরা মাদককে বন্ধ করার জন্য উকিয়াতে 5টি ইউনিয়নে আমরা মানববন্ধন করেছি। কক্সবাজার জেলা প্রশাসকের সম্মুখে আমরা মানববন্ধন করেছি। আমরা আবেদন করেছি মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে দরখাস্ত দিয়ে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মাদকের প্রতি দৃঢ় টলারেন্স করেছিল। তখন থেকে মাদকের প্রতি সাঁড়াশি অভিযান টেকনাফে চলছিল। সুতরাং আমরা শুরু থেকেই আমি ব্যক্তিগতভাবে মাদকের বিপক্ষে আমার কণ্ঠ স্পষ্ট আমি প্রতিবাদ করে আসছিলাম। আমি এখনো সরব আছি। আচ্ছা, আপনি এখানে নমিনেশন চাইছেন, আপনি এই আসনে নমিনেশন চাইছেন, এখানে মাদক সম্পর্কিত কোনো ব্যক্তি যেন জি নুরুল বশর, আপনি এখানে নমিনেশন চাইছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আপনি এখানে নমিনেশন চাইছেন এবং এখানে আব্দুর রহমান বদির একটা বড় প্রভাব আছে। এখন যদি সে নমিনেশন পায় বা তার স্ত্রী যদি নমিনেশন পায়, দল কি এখানে পুরোটা একাত্ম আছে আওয়ামী লীগ? হ্যাঁ, আমাদের বড় স্বার্থ হলো মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রের ক্ষমতা অধিষ্ঠিত করা। সুতরাং উনি যাকে নৌকা নিয়ে আমাদের কাছে পাঠাবেন, আমরা তাকে নির্বাচিত করার জন্য আমরা দল বল সকল মোহাম্মদ আব্দুল্লাহ, মাদক এবং রোহিঙ্গা সন্ত্রাস ছাড়া আর কি বঞ্চনা আছে ভোটারদের? আপনারা কিভাবে আসলে বিষয়টি সামনে আনছেন? এই আসনে জামায়াতেরও একটা ভোট ব্যাংক আছে, যদি আলাদা নির্বাচন হয় সেখানে একটা ভোটের ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, কি বলবেন? আমরা এই আওয়ামী লীগ সরকারের আন্ডারে, শেখ হাসিনার আন্ডারে কোনো নির্বাচন আমাদের দল করবে না। আমরা নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, ভোটের অধিকার প্রতিষ্ঠা করে আমরা নির্বাচনে যাবে আমাদের দল। আপনারা কি এখন কোন সাংগঠনিক কার্যক্রম সেখানে চালাচ্ছেন? নির্বাচনী কার্যক্রম চালাচ্ছি, জি, সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছি, আন্দোলন সংগ্রাম করে আমাদের ভোটাধিকার ফেরতে নেই, তারপরে আমাদের দল নির্বাচন করবে। মানে নির্বাচন কেন্দ্রিক কোনো কার্যক্রম আপনাদের সেখানে চলছে না? আমরা আন্দোলন চাই, শেখ হাসিনার পতন চাই, ভোটাধিকার ফেরত চাই, তারপরে নির্বাচন। আচ্ছা, আবুল মঞ্জুর, আমরা মাদক পাচারের অভিযোগের কথা শুনছিলাম। এই আসনটি এবং এই অঞ্চলে মানুষের বিরুদ্ধে জোট হচ্ছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে জোটবদ্ধ হচ্ছে। মানে এমন কেউ কি আছেন আপনার দলে যে মাদক পাচারের সঙ্গে যার নাম নেই, অভিযোগ নেই, এরকম মানে সেখানে আপনার দলের অবস্থান কি? ধন্যবাদ। 71 টিভি পরিবারকে। মাদক আসলে আমাদের একটা জাতীয় সমস্যা, শুধু নট অনলি টেকনাফ, এটা ওভারঅল কক্সবাজার সহ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তো এটাকে মুক্ত করতে হলে আমি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত আছি, আমি উপজেলা জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি মনে করি উকিয়া টেকনাফে বিএনপির অসংখ্য প্রার্থী, বলবো না 2-3জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। আওয়ামী লীগে 2-4জন হাতে কোনো প্রার্থী দেখলে উল্লেখযোগ্য 2-1জন প্রার্থী আছে। তার মধ্যে আমি নুরুল বশর শেখকে বলবো, এবং আব্দুর রহমান বদি আইনগত সমস্যায় হয়তো আছে। যদি মুক্ত হয় সেটা প্রধানমন্ত্রী চিন্তা করবেন, দল চিন্তা করবেন। আমাকে যদি দল থেকে, আমরা তো যদি কোনো দলভুক্ত আছি, জোটভুক্ত আছি, জোট যদি আমাকে মনোনয়ন দেয়, আমি যেহেতু একটা শিক্ষক মানুষ, আমি আমার দলের সাথে দীর্ঘ প্রায় 3 যুগের বেশি ধরে আমি কাজ করে যাচ্ছি, আমি নীতি বদলাইনি। তো এলাকার জনগণ মানুষজন মনে করে
এই মাদক, সন্ত্রাসী, গম যত কিছু আছে ন্যায় অন্যায় চলছে, বিশেষ করে রোহিঙ্গা সমস্যা, এই সমস্যাগুলো উত্তরণ করতে যদি আমার দল জোটভুক্ত হয়ে আমাকে মনোনয়ন দেবে, তাহলে উকিয়া টেকনাফের বিএনপি, জামাত সহ আওয়ামী লীগের সবাই আমার পক্ষে কাজ করবে, এটা আমার বিশ্বাস। এই আশা আপনার আছে। অনেক ধন্যবাদ আবুল মঞ্জুর এবং মোহাম্মদ আবদুল্লাহ, আপনি যুক্ত হয়েছিলেন, আপনাকেও ধন্যবাদ, এবং নুরুল বশর, আপনাকে ধন্যবাদ ভোটযোগে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের ভোটযোগের আয়োজন এতটুকুই। প্রতিদিন বিকেল 5টায় আমরা ফিরে আসব নতুন কোনো নির্বাচনী আসনের খবর নিয়ে। সরাসরি সংবাদ এবং অনুষ্ঠান দেখতে থাকুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকবেন আশা করি।